হ্যালো এভরিওয়ান। তাহলে আজকে আমরা শুরু করতেছি জীবকোষ এবং টিস্যু লেকচার 2। আমরা ফার্স্ট লেকচারে নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করছি এবং কোষের বেসিক সম্পর্কে আলোচনা করছিলাম। আমাদের ফার্স্ট লেকচারটা আমরা রেকর্ডে রাখিনি, আমরা রেকর্ড করে তোমাদেরকে দেওয়ার ট্রাই করবো তোমরা যদি চাও। চলো শুরু করা যাক সেকেন্ড লেকচারে। আমি আছি তোমাদের প্রান্ত ভাইয়া। তাহলে আমরা যে প্রথমে এখন আলোচনা করবো সেটা হচ্ছে কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ বলতে কোষের গঠন এবং আকার আকৃতি কাজের উপর কোষকে জেনারেলি ৩ ভাগে ভাগ করা হয়েছে। এখানে গঠনগতভাবে ভাগ করা হয়েছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। এবং কাজের ভিত্তিতে ২ ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে দেহ কোষ, জনন কোষ। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে ২ ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। এগুলো আমরা বিস্তারিত দেখব। তাহলে এছাড়া আমাদের কোষের সংখ্যার উপর কোষকে ভাগ করা হয়। সংখ্যার উপর আমাদের এককোষী এবং বহুকোষী বলা হয়। এটা হচ্ছে জীব। তাহলে কোষের প্রকারভেদ মূলত ৩ ভাগে দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে গঠনগতভাবে, কাজের ভিত্তিতে আর নিউক্লিয়াসের ভিত্তিতে। আমরা যদি একটু বিস্তারিত দেখি যে গঠনগতভাবে, তাহলে আমরা কোষকে কয়ভাবে দেখলাম। একটা হচ্ছে উদ্ভিদ কোষ, আর একটা হচ্ছে প্রাণী কোষ। তাহলে কি কি বৈশিষ্ট্যের উপর আসলে এগুলোকে ভাগ করা হচ্ছে আমরা যদি দেখি। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে না, থাকে সরি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে এবং প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এরপরে আমরা যদি দেখি, উদ্ভিদ কোষে প্লাস্টিডের উপস্থিতি পাওয়া যায় এবং প্লাস্টিড আমাদের খাদ্য তৈরি করে, এগুলো আমরা দেখব। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, যার কারণে আমরা খাদ্যের উপর পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। এরপর আমরা যদি দেখি কোষ গহ্বর। উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে এবং সেটা হয় বড়। প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, যদিও থাকে সেটা কি আকৃতির, ছোট আকৃতির। এরপরে আমরা যদি দেখি সেন্ট্রোজোম। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে। এই সেন্ট্রোজোম কি করে, অ্যাস্টার রশ্মি তৈরি করে, আমরা এগুলো বিস্তারিত পড়ব। অ্যাস্টার রে তৈরি করে। তাহলে আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর বিদ্যমান, এটা আমরা অনন্য বৈশিষ্ট্য জানি। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, প্লাস্টিড থাকে। উদ্ভিদ কোষে কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, যার কারণে আমরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। এরপর কোষ গহ্বর আকারে বড় থাকে, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, যদিও থাকে সেটা কি আকৃতির, ছোট আকৃতির। এরপর কি সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম আবার উদ্ভিদ কোষে থাকে না, এটা আবার প্রাণী কোষে থাকে। এটা কি করে, অ্যাস্টার রশ্মি তৈরি করে, ফ্লাজেলা সৃষ্টি করে। আমরা সেন্ট্রোজোম যখন পড়বো তখন বিস্তারিত দেখব। একমাত্র সেন্ট্রোজোমে দেখতেছি যেটা কি উদ্ভিদ কোষে নেই। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানো। আমার কথা, ভিডিও সবকিছু কি ক্লিয়ার আছে? যারা লাইভে আছো একটু কমেন্ট করো। তাহলে এরপর আমরা যেটা দেখব কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতে কোষকে ২ ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে জনন কোষ আর দেহ কোষ। তাহলে আমাদের জনন কোষ কি করে?
আমাদের জনন কোষ হচ্ছে প্রজননে সাহায্য করে, প্রজননে সাহায্য করে। আর হচ্ছে দেহকোষ আমাদের হচ্ছে দেহ গঠনে সাহায্য করে। কি গঠনে? দেহ গঠনে সাহায্য করে। এই প্রজনন কোষে বা জনন কোষে আমাদের হচ্ছে মিওসিস কোষ বিভাজন ঘটে। এগুলো আমাদের এমসিকিউ এ আসে যে জনন কোষে কোন কোষ বিভাজন ঘটে, দেহ কোষে কোন কোন কোষ বিভাজন ঘটে। তাহলে দেহ কোষে যে কোষ বিভাজন ঘটে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। কোষ বিভাজন। তাহলে আমরা কাজের ভিত্তিতে কোষকে কয় ভাগে ভাগ করতেছি? 2 ভাগে। একটা হচ্ছে জনন কোষ আর একটা হচ্ছে দেহ কোষ। জনন কোষ আমাদের প্রজননে সাহায্য করতেছে, দেহ কোষ আমাদের দেহ গঠনে সাহায্য করতেছে। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে জাইগোট কি। জাইগোট হচ্ছে জনন কোষের মাধ্যমে পুং এবং স্ত্রী জনন কোষের যে মিলনের ফলে প্রথম যে কোষটা সৃষ্টি হয় এটাকেই বলা হয় জাইগোট। কি বলা হয়? জাইগোট। তাহলে পুং এবং স্ত্রী জনন কোষের মিলনে নতুন বা প্রথম যে কোষটা নিষেকের মাধ্যমে সৃষ্টি হয় সেটাকে আমরা বলি জাইগোট। তাহলে কাজের ভিত্তিতে আমাদের কোষ কয় প্রকার? একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে জনন কোষ। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। তাহলে এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকেই বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আসতে দেখা যায়। আমরা যদি দেখি নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আমরা আদি কোষটাকে দেখলে প্রকৃত কোষটা আমরা অনায়াসে বুঝতে পারবো। তাহলে আমরা কালকে দেখেছিলাম যে একটা নিউক্লিয়াসে কি থাকে না? নিউক্লিয়াসের মেমব্রেন থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, ক্রোমাটিন জালিকা থাকে, নিউক্লিওলাস থাকে। তাহলে আদি কোষের যে নিউক্লিয়াসটা, এইটাতে নিউক্লিয়াস সুগঠিত থাকে না। তাহলে আদি কোষে আমাদের বৈশিষ্ট্য কি? তাহলে আদি কোষ পড়ার আগে আমরা আরেকটু দেখি। আদি কোষের যে ইংলিশ নাম সেটাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল। সেল। তাহলে এখানে তোমরা কি জানো প্রো মানে কি বোঝায়? এখানে প্রো মানে বোঝায় আদি, আদি বা পুরাতন বা প্রাক বলতে পারো। এই যে এখানে ক্যারিও, ক্যারিও মানে বোঝা হচ্ছে নিউক্লিয়াস। এগুলো গ্রিক শব্দ। তাহলে ক্যারিও মানে কি বোঝায়? নিউক্লিয়াস। আর সেল মানে তো কোষ। তাহলে ফুল মিনিং কি দাঁড়াচ্ছে? আদি নিউক্লিয়াস যুক্ত কোষকেই বলা হচ্ছে আদি কোষ। এটাকে আমরা প্রাক কেন্দ্রিক কোষ বলা হয়। প্রাক মানে কি? পুরাতন। কেন্দ্রিক মানে কি? নিউক্লিয়াস। কেন্দ্রিকা মানেও নিউক্লিয়াস, কেন্দ্রিক কোষ। তাহলে আমাদের যে প্রাককেন্দ্রিক কোষ আছে সেটা কি আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল। তাহলে এই আদি কোষের কি হবে? নিউক্লিয়াসটা সুগঠিত নয়। কারণ কি আমাদের যে পুরাতন বাড়ি আছে, আমাদের দাদাদের নানাদের ছিল, তাদের বাড়িটা কি সুগঠিত ছিল? অনেকে প্রাচীর ছিল না। সেম ভাবে এই আদি কোষের নিউক্লিয়াসটা কি সুগঠিত নয়? নিউক্লিয়াসের কি সুগঠিত নয়? নিউক্লিয়াসের মেমব্রেন সুগঠিত নয়। এখন তোমরা বলো তো, আমরা মেমব্রেনটা পড়ছি না? তাহলে মেমব্রেনটা আমাদের কি ছিল? একটু কমেন্ট করে দেখি মেমব্রেনটা আমাদের কি ছিল? আমাদের এই মেমব্রেনটা ছিল হচ্ছে প্রাচীর। কার প্রাচীর? নিউক্লিয়াসের প্রাচীর। তাহলে আদি কোষের এই নিউক্লিয়াসের প্রাচীরটা সুগঠিত নয়, অর্থাৎ কোষের ভিতরে নিউক্লিয়াসের মেমব্রেনটা থাকে না। তাহলে
নিউক্লিয়াসের যদি মেমব্রেন না থাকে তাহলে আমরা যে এখানে কোষটা পাবো, কোষের ভিতরে কি থাকে, সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম, এগুলো কি নিউক্লিয় বস্তুগুলো তাহলে কি সাইটোপ্লাজমে ছড়াই ছিটিয়ে থাকবে। তাই এটাকে বলা হয় যে নিউক্লিয় বস্তু কি হয়, সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে। নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে। এখানে আমাদের কোষীয় অঙ্গাণু কোনো থাকে না। কোষীয় অঙ্গাণু রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, অন্যান্য অঙ্গাণু থাকে না। থাকে না। তাহলে আমাদের এখানে আরএনএ থাকে না, শুধু ডিএনএ থাকে। কেন? আমাদের এখানে এই যে নিউক্লিয় ওলাসে আমাদের কি ছিল, আরএনএ ছিল না। এটা কি আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। কিন্তু যখন আদিকোষ আমরা দেখি তখন নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, এবং নিউক্লিয় বস্তুগুলো তখন সাইটোপ্লাজমে ছড়িয়ে যাওয়াতে নিউক্লিয় ওলাসটা বিলুপ্ত হয়ে যায়। তাই নিউক্লিয় ওলাস যেহেতু আরএনএ ধারণ করে, তাই আদিকোষে কি আরএনএ থাকে না। এই যে ক্রোমাটিন জালিকায় কি থাকে, ডিএনএ থাকে। ক্রোমাটিন জালিকা যেহেতু অসংখ্য আছে, সেহেতু আমাদের এই আদিকোষে ডিএনএ এর উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে আমরা এর মাধ্যমে দেখতে পেলাম আদিকোষ আমাদের কি কি থাকে না থাকে। এখন আমাদের আদিকোষের উদাহরণ দেখতে হবে। তাহলে আদিকোষের উদাহরণ কি? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। তাহলে আমাদের এগুলো কিন্তু পরীক্ষা আসে যে নিচের কোনটি আদিকোষের উদাহরণ, এবং নীলাভ সবুজ শৈবালের বৈশিষ্ট্য কি, তখন আদিকোষের বৈশিষ্ট্যগুলোকে আমাদের লিখতে হবে। এরপর আমরা যেটা দেখবো হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষের ইংলিশ নাম হচ্ছে ইউক্যারিওটিক সেল। তাহলে বায়োলজিতে ইউ মানে বোঝায় প্রকৃত। ইউ মানে কি বোঝায়? প্রকৃত বা সুগঠিত। সেম ভাবে আবার ক্যারিয়া মানে কি? নিউক্লিয়াস। সেল মানে তো কোষ। তাহলে এইটার মিনিং কি বোঝাচ্ছে? প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। তাহলে আমরা একটা প্রকৃত নিউক্লিয়াসে কি দেখেছিলাম? নিউক্লিয়ার মেমব্রেন সহ বাকি যা যা থাকবে সকল অঙ্গাণু বিদ্যমান। তাহলে কি এটা কি নিউক্লিয়াস সুগঠিত? নিউক্লিয়াস সুগঠিত কি দ্বারা? নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা। মেমব্রেন বা পর্দা দ্বারা আবৃত। এখানে কি কোষীয় সকল অঙ্গাণু বিদ্যমান? অঙ্গাণু বিদ্যমান থাকে। এখানে ডিএনএ, আরএনএ সব থাকে। তাহলে একটা সুগঠিত কোষে হচ্ছে প্রকৃত কোষ। যেমন উদ্ভিদ বা প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, আমরা এগুলোকে বলতে পারি সুগঠিত কোষ। তাহলে এর মধ্যে দিয়ে আমরা আদিকোষ প্রকৃত কোষকে চিনতে পারলাম। তাহলে আদিকোষে আমাদের কি দেখলাম? নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না। সুগঠিত নয়, কিন্তু প্রকৃত কোষ কি সুগঠিত? আমাদের আদিকোষ প্রকৃত কোষের পার্থক্য পরীক্ষা আসবে।
আদিকোষ, প্রকৃত কোষের পার্থক্য। তাহলে তোমরা কি এ পর্যন্ত বুঝতে পারছো? কমেন্ট করতে পারো কোনো সমস্যা থাকলে, আমরা দেখতেছি। সমস্যা নাই হাসিব, তুমি এখন থেকে জয়েন করো, আমরা রিক্যাপ করবো, সমস্যা নেই। তাহলে এখন আমরা যদি দেখি নেক্সট যে টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, উদ্ভিদ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলো। তাহলে আমরা এই অঙ্গাণু বলতে কাকে বোঝাচ্ছে? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ভিতরে যে ক্ষুদ্র অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু সহ বাকি যে অঙ্গাণুগুলো আছে, ক্ষুদ্র বস্তু, সেগুলোকে বলা হচ্ছে কোষীয় অঙ্গাণু। তাহলে উদ্ভিদ কোষে কোন কোন অঙ্গাণু থাকে, প্রাণী কোষে কোন কোন অঙ্গাণু থাকে এবং তাদের কাজ কি, এগুলো সম্পর্কে এখন আমরা দেখব। আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, এইটা আমাদের একটা উদ্ভিদ কোষ, তোমাদের বইয়ে যে চিত্রটা আছে সেটা নিয়ে আমরা বলতেছি, আর এটা হচ্ছে একটা প্রাণী কোষ। তাহলে উদ্ভিদ কোষে আমাদের মেইন বৈচিত্র্য আমরা কিসের মাধ্যমে দেখছিলাম? কোষ প্রাচীরের মাধ্যমে। কোষ প্রাচীর। তাহলে আমরা দেখো উদ্ভিদ কোষে একটা শক্ত আবরণ দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আমাদের বলা হচ্ছে কোষ প্রাচীর। কিন্তু যখন আমরা প্রাণী কোষে দেখতেছি তখন কিন্তু এই শক্ত আবরণ না, একটা পাতলা আবরণ দেখা যাচ্ছে। সেম ভাবে এখানেও কিন্তু ওই পাতলা আবরণটা আছে, তাহলে এই পাতলা আবরণটাকে বলা হয় কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লি হচ্ছে উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয় কোষেই থাকে, কিন্তু কোষ ঝিল্লির উপর একটা আস্তরণ পড়ে, সেটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা আবার উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। তাহলে কোষ প্রাচীরটা আমাদের কি একটা আস্তরণ, যেটা কি জড় বস্তু দিয়ে তৈরি। এটা সেলুলোজ, হেমিসেলুলোজ, এগুলো কোষ প্রাচীর উদ্ভিদে বিভিন্ন হতে পারে। তাহলে আমরা দেখতেছি কোষ ঝিল্লি। এখানে কোষ ঝিল্লির ভিতরে আমরা দেখতেছি একটা খাঁজ দেখা যাচ্ছে, এই খাঁজগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। এই যে ভিলাই মানে বোঝায় ভাঁজ, এবং মাইক্রো মানে কি ক্ষুদ্র, তাহলে এই ক্ষুদ্র ভাঁজকে বলা হচ্ছে মাইক্রোভিলাই, যেটা কোথায় থাকে? কোষ ঝিল্লিতে। তাহলে কোষ ঝিল্লির ভাঁজকে আমরা কি বলি? মাইক্রোভিলাই। কিন্তু উদ্ভিদ কোষে যখন আমরা দেখতেছি তখন কিন্তু এখানে মাইক্রোভিলাই দেখা যাচ্ছে না, কারণ কি? যখন উদ্ভিদ কোষে আমরা যাচ্ছি তখন এই যে পাতলা আস্তরণটা কি একটা শক্ত আবরণের সাথে ধাক্কা লাগতেছে। যেমন তুমি যদি একটা বেলুনকে পানি ভর্তি করে একটা টেবিলের উপর রাখো তখন কিন্তু এটা দুলবে বা খাঁজ তৈরি হবে, কিন্তু ওই বেলুনটাকে যদি একটা বাটিতে রাখো তখন কিন্তু ওই বাটির মতো আকৃতি ধারণ করবে, তখন কিন্তু এইটা যে বায়ুতে দুলবে সেই দোলাটার পরিমাণ কমে যাবে। সেম ভাবে এই কোষ ঝিল্লিটা, পাতলা আবরণটা যখন শক্ত আবরণের সাথে লেগে যায় তখন কিন্তু এই খাঁজগুলো আর থাকে না, তখন ওই শক্ত আবরণের আকৃতি পেয়ে থাকে। তাহলে আমরা যদি এখন দেখি যে কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি, বিভিন্ন উপাদান দিয়ে তৈরি, এবং কোষ প্রাচীরের কারণে কোষ ঝিল্লিতে এখানে কোনো ভাঁজ সৃষ্টি হয় না। এরপর আমরা নিউক্লিয়াস সম্পর্কে কালকে পড়েছিলাম গত ক্লাসে। তাহলে আমাদের মসৃণ, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, এগুলো আমরা দেখব। এরপরে আমাদের একটা উপাদান ছিল প্লাস্টিড, যেটা আমাদের কোথায় থাকে না? প্রাণী কোষে থাকে না। এবং আমাদের কি ছিল এখানে? একটা সেন্ট্রোজোম, যেটা আমাদের উদ্ভিদ কোষে থাকে না। এখানে এইগুলোই পার্থক্য। এই যে কোষ প্রাচীর প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। আর একটা ছিল আমাদের কোষ গহ্বর। তাহলে আমরা পার্থক্যগুলোকে একটু আইডেন্টিফিকেশন করলাম। তাহলে এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের গঠনগত যে পার্থক্য আমি প্রথমে পড়াইছিলাম সেটা আমরা মিল খুঁজে পেয়েছি। তাহলে আমাদের প্রথম যে টপিক আছে সেটা হচ্ছে কোষ প্রাচীর। এখন আমরা কোষীয় অঙ্গাণুগুলো নিয়ে পড়ব। তোমরা কি ক্লাসগুলো বুঝতে পারতেছো? কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করো, আমরা দেখতেছি। এখন আমরা দেখব কোষ প্রাচীর বা সেল ওয়াল। তাহলে কোষ প্রাচীরকে আমরা একটু আগে দেখলাম, কোষের ভিতরে
উদ্ভিদ কোষের যে বৈশিষ্ট্য সেটাতে আমরা কোষ প্রাচীর পাই একটা কি শক্ত আবরণ বা জড়বস্তু দিয়ে তৈরি। তাহলে এই জড়বস্তুগুলো কি কি দিয়ে উপাদান দিয়ে তৈরি? রাসায়নিক উপাদান সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এগুলো থাকে। এবং কোষ প্রাচীর কি করে? বিভিন্ন বস্তুকে কি আদান প্রদানে সাহায্য করে এবং কি করে? দৃঢ়তা প্রদান করতেছে এখানে। দৃঢ়তা মানে কি? কোনো আঘাত থেকে রক্ষা করা, তারপর কি আকার আকৃতি দান করে, দান করা। তাহলে আমরা যদি একটু বইয়ের ভাষায় দেখি এগুলো, এবং এই যে কোষ প্রাচীরে একটা কোষের সাথে কি আরেকটা কোষের সংযোগ রক্ষাকারী একটা নালী থাকে, সেটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। এটা আমরা খালি চোখে দেখতে পাই না, সেজন্য এটাকে বলা হয় আণুবীক্ষণিক নালী। তাহলে আমরা যদি দেখি কোষ প্রাচীর কি? আমাদের জড়বস্তু দিয়ে তৈরি, এবং এটা কি উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য? এগুলো তো কমন, প্রাণী কোষে থাকে না। এবং কি রাসায়নিক উপাদান? উদ্ভিদ কোষ প্রাচীর কি সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন দিয়ে তৈরি। এটাই বেশ জটিল, কারণ কি এখানে অনেকগুলো উপাদান একসাথে তৈরি। এখন ব্যাকটেরিয়া কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি। এটা আমাদের পরীক্ষায় আসতে দেখা যায় যে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কোনটি দিয়ে তৈরি, আর ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। তোমাদের ছত্রাকটা যদি মনে না থাকে এভাবে মনে রাখতে হবে, কতে কাইটিন এবং ছত্রাকের এখানে দেখো ক আছে। তাহলে আমরা ক দিয়ে মনে রাখতে পারি ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। তাহলে কি থাকলো? ব্যাকটেরিয়া কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি। এবং আমাদের এখান থেকে পলিস্যাকারাইডটাই পরীক্ষায় বেশি আসে। তাহলে কোষ প্রাচীরের কাজ কি? কোষকে দৃঢ়তা প্রদান করা এবং কি করে? আকার আকৃতি বজায় রাখে। তারপর আমরা দেখছিলাম কি পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে এবং পানি, খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। কিসের মাধ্যমে? প্লাজমোডেসমাটার মাধ্যমে। এটা আমাদের ক নম্বরে আসে। যে প্লাজমোডেসমাটা কি? তাহলে আমাদের বলতে হবে যে উদ্ভিদ কোষে একটা কোষের সাথে আরেকটা কোষের সংযোগ রক্ষাকারী যে নালিকা বা অণুবীক্ষণিক নালিকা, তাকেই বলা হয় প্লাজমোডেসমাটা। এখন কোষ প্রাচীরের স্তর আছে, তিনটা স্তর দিয়ে তৈরি। তাহলে কোষ প্রাচীর তিনটা স্তর দিয়ে তৈরি। প্রথম স্তরটাকে বলা হয় প্রাথমিক স্তর। এই স্তরের উপর আর কিছু রাসায়নিক পদার্থ জমা হয়ে একটা স্তর তৈরি করে, সেটাকে বলা হয় মধ্য স্তর। এবং এই মধ্য স্তরের উপর আরো কিছু পদার্থ জমা হয়ে যে স্তরটা তৈরি করে সেটাকে বলা হয় গৌণ স্তর। এই গৌণ স্তরটাই তৈরি হয় আবার তিনটা স্তর দিয়ে, একটা হচ্ছে বহিঃস্তর বলা হয়, মধ্য স্তর বলা হয় এবং অন্তঃস্তর বলা হয়। তাহলে আমাদের দেখলাম প্রাথমিক স্তর কয় স্তর বিশিষ্ট? একটা স্তর বিশিষ্ট। এরপরে যে স্তর সেটাকে মধ্য স্তর বা মধ্যপর্দা বলা হয়। এরপরে গৌণ প্রাচীর গঠন করে। তাহলে গৌণ প্রাচীর কিভাবে গঠিত হয়? এই যে মধ্যপর্দার উপরেই প্রোটোপ্লাজম থেকে নিশ্চিত কয়েক ধরনের রাসায়নিক পদার্থ জমা হয়ে আবার কি করে? গৌণ প্রাচীর সৃষ্টি করে। গৌণ প্রাচীরটা তিন স্তর বিশিষ্ট। একটাকে বলা হয় হচ্ছে বহিঃস্তর, মধ্য স্তর আর একটা হচ্ছে অন্তঃস্তর। তাহলে কূপ কি? কোষ প্রাচীরের মাঝে যে ছিদ্র দেখা যায় তাকেই কূপ বলে। তাহলে আমরা এ পর্যন্ত বুঝতে পেরেছি। এরপরে আমাদের যেটা আছে প্রোটোপ্লাজম। তাহলে আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম প্লাজম মানে কি? প্লাজম মানে ছিল পানি বা তরল। তাহলে এই যে প্লাজম মানে কি? তরল বা পানি। তাহলে প্রোটোপ্লাজম কি? কোষের তরল বা পানি। তাহলে এখানে আমাদের প্রোটোপ্লাজম আর একটা কথা আছে সাইটোপ্লাজম, দুইটাই কিন্তু পানি। তাহলে দুইটাই কোষের পানি। এখন কখন প্রোটোপ্লাজম হবে কখন সাইটোপ্লাজম হবে আমরা একটু কনফিউশন হয়ে যাই। কোষের ভিতরে যদি আমরা দেখি, কোষের সকল অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস সহ যা কিছু আছে পানি সহ সবগুলোকে বলা হচ্ছে একসাথে প্রোটোপ্লাজম।
কি বলা হচ্ছে? প্রোটোপ্লাজম। তাহলে তোমরা মনে রাখতে পারো পতে প্রোটো, পতে পুরো। তাহলে পুরো কোষের পানিটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এবং এই প্রোটোপ্লাজম থেকে আমরা যদি নিউক্লিয়াসটাকে বাদ দেই, শুধু নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে যে তরলটা থাকে অন্যান্য অঙ্গাণু সহ, সেটাকে আমরা বলতেছি সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কি? নিউক্লিয়াস, নিউক্লিয়াস বাদ। আর প্রোটোপ্লাজম কি? পুরো বা সম্পূর্ণ কোষের পানি। তাহলে এই কোষের পানিটাকে আবৃত করে আছে কিন্তু কোষ ঝিল্লি। এই জন্য প্রোটোপ্লাজমের তিনটা অংশ নিয়ে তৈরি, সেটা হচ্ছে কোষ ঝিল্লি, নিউক্লিয়াস আর হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এই তিনটা অংশ নিয়ে আমাদের কি তৈরি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? পথে প্রোটো, পথে পুরো। তাহলে কোষের সম্পূর্ণ পানি হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে এই প্রোটোপ্লাজমটা দেখতে কেমন? অর্ধ স্বচ্ছ, থকথকে জেলির মতো। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে এরপরে আমরা দেখবো যে হচ্ছে প্রোটোপ্লাজমে থকথকে জেলির মতো বস্তুকে বলা হয় প্রোটোপ্লাজম। এখানে কি থাকে? 90 ভাগ পানি থাকে। এটা একটা বোর্ড প্রশ্ন, কিন্তু এমসিকিউ আসছিল যে প্রোটোপ্লাজমে কত ভাগ পানি থাকে, এটা তোমাদের বইয়ে নেই। এরপরে প্রোটোপ্লাজমের অংশ আমরা দেখেছি কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দিয়ে তৈরি। এই সাইটোপ্লাজমের ভিতরে আমরা জানি যে অনেকগুলো অঙ্গাণু থাকে, সেটাগুলোকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে ঝিল্লিযুক্ত, একটা ঝিল্লিবিহীন। তাহলে ঝিল্লিযুক্ত অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু, এগুলো। আর ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো হচ্ছে কোষ কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম। আমার এগুলো ব্যতীত আরো ঝিল্লিবিহীন অঙ্গাণু আছে, আমাদের বইয়ে তিনটা আছে, আমরা সহজে মনে রাখতে পারি কঙ্কাল, রাই, সেরা। তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি কঙ্কাল, রাই, সেরা? এখানে কঙ্কালতে হচ্ছে কোষ কঙ্কাল, রাইতে হচ্ছে রাইবোজোম, সেরাতে হচ্ছে সেন্ট্রোজোম। তাহলে কোষ কঙ্কাল, রাইবোজোম এবং সেন্ট্রোজোম, তাহলে এগুলো আমাদের কি অঙ্গাণু? ঝিল্লিবিহীন অঙ্গাণু। আমাদের এমসিকিউতে আসে যে নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু। এখন তোমাদের যদি প্রশ্ন করা হয় নিচের কোনটি ঝিল্লিযুক্ত অঙ্গাণু, তখন আমরা দেখব আমাদের অপশনে এই তিনটা আছে কিনা, এবং বাকি যেটা থাকবে সেটাই আমাদের ঝিল্লিযুক্ত অঙ্গাণুর ভিতরে পড়বে। তাহলে ঝিল্লিযুক্ত অঙ্গাণু কি? আমাদের কোষ কঙ্কাল, রাইবোজোম এবং সেন্ট্রোজোমকে দেখলেই আমরা বুঝতে পারবো যে ঝিল্লিযুক্ত অঙ্গাণু তার বিপরীতগুলো। তাহলে তোমরা কি এগুলো বুঝতে পারছো? এরপর আমরা যেটা দেখবো কোষ ঝিল্লি। আমাদের ঝিল্লি মানে কি ছিল? মালেমা বা মেমব্রেন মানে হচ্ছে ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লি কি করে? আমাদের প্রোটোপ্লাজমকে ঘিরে রাখে, কোষের প্রোটোপ্লাজমকে। এবং এটার কাজ কি? বিভিন্ন পদার্থ দ্রবণ আদান প্রদানে সাহায্য করা। এই কোষ ঝিল্লিকে বৈষম্যবেদ্য পর্দা বলা হয়। তাহলে বৈষম্যবেদ্য পর্দাকে আমরা দেখেছিলাম যেটা কি করে? কোনো কিছুকে প্রবেশ করতে দিবে, আবার কিছুকে দিবে না। এখানে কাকে প্রবেশ করতে দেয়?
দ্রাবককে প্রবেশ করতে দেয়, দ্রবকে দেয় না। তাহলে এই যে এইটা কি প্রক্রিয়ায় বিভিন্ন পদার্থ আদান প্রদান করে, সেটা হচ্ছে অবিস্রবণ প্রক্রিয়া। এগুলো আমাদের পরীক্ষায় আসে। অবিস্রবণ প্রক্রিয়ায় খনিজ লবণ আদান প্রদান করে, পানি এবং খনিজ লবণ। দেন আমাদের এখান থেকে ছিল যে হচ্ছে আমরা দেখেছিলাম যে কোষ ঝিল্লির ভিতরে এরকম খাঁজ দেখা যায়, এই খাঁজকে আমরা কি বলছিলাম? ভিলাই। ভিলাই মানে কি ছিল? খাঁজ। যেহেতু এগুলো বড় খাঁজ না, ছোট খাঁজ, তাই আমরা এটাকে বলি মাইক্রো ভিলাই। তাহলে মাইক্রো ভিলাই কি? কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রো ভিলাই বলে। তাহলে এটা মূলত প্রাণী কোষে দেখা যায়। তাহলে আমরা যদি একটু বইয়ের ভাষায় দেখি, আমাদের কোষ ঝিল্লিটা 2 স্তর বিশিষ্ট, এবং এটাকে কি বলা হয়? কোষ ঝিল্লি বলা হয়, প্লাজমা লেমা বলা হয়, প্লাজমা মেমব্রেনও বলা হয়। কারণ কি, মেমব্রেন মানে পর্দা। আমি কি বলছিলাম? মালেমা মানেও পর্দা। কোষ ঝিল্লির ভাঁজকে আমরা মাইক্রোভিলাই বলি। এটা কি দিয়ে তৈরি? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। তোমাদের পরীক্ষা দিতে আসে কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি? লিপিড এবং প্রোটিন। এখন তোমরা বলো তো নিউক্লিয়ার মেমব্রেন কি দিয়ে তৈরি? আমরা পড়েছিলাম, এটা তোমাদের কাজ। নিউক্লিয়ার মেমব্রেন কি দিয়ে তৈরি? কমেন্ট করে বলে ফেলো। কোষ ঝিল্লির কাজ হচ্ছে বৈষম্যবদ্ধ পর্দা হওয়ায় এটা কি করে? অবিস্রবণ প্রক্রিয়ায় পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে, পাশাপাশি কোষগুলোকে কি করে? পরস্পর থেকে আলাদা করে রাখে। তাহলে এর মধ্য দিয়ে আমাদের কোষ ঝিল্লি পার্টটা শেষ হয়ে গেল। এরপর আমরা যেটা দেখবো, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আমরা এটা আজকে দেখবো না, এটা আমাদের নেক্সট ক্লাসে হবে। তাহলে আমরা কিছু একটু কোশ্চেন দেখি, এখানে এমসিকিউ আছে কয়টা। আদি কোষে কোনটি থাকে? আমরা কিন্তু দেখেছিলাম আদি কোষ কি? প্রোক্যারিওটিক সেল। তাহলে আদি কোষে কি কোনটি থাকে? আদি কোষে আমাদের কি ছিল? রাইবোজোম ছিল, আর কি ছিল? ডিএনএ ছিল, আর কোষীয় অঙ্গাণু ছিল না। তাহলে আমাদের এখানে কি আছে? রাইবোজোম আছে। এরপরে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? আমরা কিন্তু দেখেছিলাম ব্যাকটেরিয়া কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি। তাহলে আমরা দেখি এখানে কি আছে? প্রোটিন এবং লিপিড আছে। এরপরে আমরা যেটা দেখব, আদিকোষের বৈশিষ্ট্য কোনটি? আদিকোষের বৈশিষ্ট্য সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপরে কি? রাইবোজোম উপস্থিত, আমাদের রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়া উপস্থিত, মাইটোকন্ড্রিয়া থাকে না, শুধু রাইবোজোম নামে অঙ্গাণু থাকে। তাহলে আমাদের 1 আর 2 ক নম্বর আনসার। তাহলে প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কত? আমরা দেখেছি 90 ভাগ। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের ক্লাসটা আজকে শেষ হয়ে গেল। তোমাদের ক্লাসটা কেমন লাগছে কমেন্টে জানাও, এবং হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবো অবশ্যই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।